হ্যালো মুভি লাভার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমরা কোরিয়ান অসাধারণ একটি কমেডি রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। ইউটিউব বা ফেসবুকের কল্যাণে হয়তো এই ড্রামা কিছু অংশ বা কিছু সিন অবশ্যই তোমরা দেখে থাকবে। तुम्हें क्या हुआ? मैं तब से देख रही हूँ कि तुम कुछ भी नहीं खा रहे हो। मुझे भूख नहीं लगी। कभी किसी के साथ सोए? আজকের এই ড্রামাটিতে দেখানো হয়েছে বদমেজাজি একটা মেয়ে শান্ত একটা ছেলের প্রেমে পড়ে যায়। এরপর সে সেই ছেলেটাকে নিজের করে পাওয়ার জন্য যেসব কাণ্ড শুরু করে তোমরা দেখলে অবশ্যই হাসতে বাধ্য হবে। আশা করছি এই কোরিয়ান কমেডি রোমান্টিক ড্রামা তোমাদের ভালো লাগবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গল্পের শুরুটা হয় একটা রূপকথার গল্পের মধ্য দিয়ে। সেখানে আমরা একটা বড় বাড়ি দেখতে পাই। সেখানে সুন্দর একটা মেয়ে বাস করত। সে সবসময় একাই থাকতো, তাই সে একদিন বাইরে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কেউ তার সঙ্গে বন্ধুত্ব করে না, কেননা তারা মনে করত সেই মেয়েটার পিছনে সবসময় মৃত্যুর ছায়া থাকতো, যার ফলে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করে না। তখন সে অনেক রেগে যায় এবং একটা নদীর পাড়ে গিয়ে মাছ ধরতে থাকে এবং তাদেরকে মারতে থাকে। এভাবে সে তার রাগ দেখাতে থাকে। এভাবে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে তার বড়শিতে একটা ছেলে উঠে আসে। তখন সেই ছেলেটাকে বাঁচিয়ে নেয়, আর এরপর থেকে সেই ছেলেটা সবসময় মেয়েটার পিছু পিছু যেতে থাকে, যার ফলে মেয়েটার পিছনে যে মৃত্যুর ছায়াটা ছিল সেটাও চলে যায়। এভাবেই কিছুদিন পার হয়। একদিন ছেলেটা সেই মেয়েটাকে প্রপোজ করার জন্য আসে। মেয়েটা বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ছেলেটা বলে, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। তখনই মেয়েটা একটা প্রজাপতি হাত দিয়ে দু টুকরো করে ফেলে। এটা দেখে ছেলেটি যখন নিচের দিকে তাকায় তখন সে দেখে সেখানে অনেকগুলো প্রজাপতি এভাবেই পড়েছিল। তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপর দেখা যায় সেই মৃত্যুর ছায়া আবারও মেয়েটির কাছে আসে এবং বলে, তোমার কখনোই কোনো বন্ধু হবে না, তুমি সবসময় একাই থাকবে। এরপরই সেই মেয়েটার অন্য একটা রূপ দেখানো হয়, যাকে দেখে মানুষের মতো মনে হচ্ছিল। এরপর আমাদের মূল গল্প শুরু হয়। গল্পের শুরুতে আমাদের দুই ভাইকে দেখানো হয়। তার মধ্যে বড় ভাই হচ্ছে সাংতে এবং ছোট ভাইয়ের নাম কাংতে। এই হচ্ছে আমাদের গল্পের হিরো। তো গল্পের সুবিধার্থে আমরা একে কিম বলে ডাকবো। তো তাদের বাবা মা কেউ বেছে নেই। কিমের বড় ভাইয়ের মাথায় একটু সমস্যা আছে, মানে অনেক সময় আমরা আমাদের আশেপাশে এমন মানুষদের দেখতে পাই যারা দেখতে বড় হয়েছে কিন্তু তাদের ব্রেনটা ছোটদের মতোই আছে, মানে বাচ্চাদের মতো। ঠিক সেরকমই এখানে দেখানো হয়েছে। কিমের বড় ভাই বড় হয়েছে ঠিকই, কিন্তু তার মাথার ব্রেনটা ছোট্ট বাচ্চাদের মতো। সে সবসময় ছোট্ট বাচ্চাদের মতোই ব্যবহার করত। একদিন কিমকে তার ভাইয়ের স্কুলে দেখা যায়। সেখানে টিচার বলে সাং থেকে তারা আর স্কুলে রাখতে পারবে না, মানে তার ওই যে মাথায় একটা সমস্যা আছে, এই জন্য সেই স্কুলে উল্টাপাল্টা কাজ করত, যার ফলে টিচাররা বিরক্ত হয়ে এবার তাকে স্কুল থেকে বের করে দেয়। এরপর কিম তার ভাইয়ের কাছে যায়, কিন্তু সে তার ভাইয়ের ওপর রাগ করে না। সে তার ভাইকে বলে, আমরা অন্য একটা ভালো স্কুলে যাব, এই স্কুলটা ভালো না। এটা বলে সে তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে আসে, আর সে তার ভাইকে খুব ভালোবাসতো। এরপর আমরা গল্পের হিরোইন ইয়ংকে দেখতে পাই। সে ছোট্ট বাচ্চাদের জন্য গল্প লিখতো, যেরকম গল্প আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। মানে একটা রাজকন্যা থাকে, তার সঙ্গে ভূত বা ডাইনি এরকম কিছু থাকবে, মানে ভয়ানক টাইপের কিছু গল্প, যেগুলো ছোট্ট বাচ্চারা পড়তে পছন্দ করত। আর সে অনেক ফেমাস একজন রাইটার ছিল। তো এখন যদি আমরা ইয়ং সম্পর্কে জানি, ইয়ং অনেক বদমেজাজি ছিল। তার যখন যা মন চাইতো সে তাই করত। সে কখনোই ভাবতো না তার সামনে কে রয়েছে এবং সে যা করছে তার ফলে কি হতে পারে। একদিন দেখা যায় ইয়ং একটা রেস্টুরেন্টে বসেছিল। তখন সেখানে একটা ছোট্ট মেয়ে আসে তার মার সঙ্গে। সে ইয়ংকে দেখে চিনতে পারে। তখন সে ইয়ং এর কাছ থেকে অটোগ্রাফ নিতে চায়। তখন ইয়ং তাকে অটোগ্রাফ দেয়। এরপর সেই বাচ্চাটার মা তাদের দুজনের একটা ছবি তোলার জন্য অনুরোধ করে। ইয়ং বাচ্চাটাকে তার কোলে তুলে নেয়। তখন সে বাচ্চাটা ইয়ংকে বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর, ঠিক তোমার গল্পের রাজকন্যাদের মতো। তখন ইয়ং বলে, কেন? আমার গল্পে তো রাজকন্যার থেকেও ভূত বা ডাইনি বেশি সুন্দর হয়, তোমার তাদেরকে পছন্দ হয় না? তারা কত সুন্দর হয়। এগুলো শুনে সেই মেয়েটা তো ভয় পেয়ে যায় এবং কান্না শুরু করে দেয়, যেটা দেখে সেই ছোট্ট বাচ্চার মা তাকে সেখান থেকে নিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি ইয়ং কোন টাইপের মেয়ে। সে একটা ছোট্ট বাচ্চাকেও কাঁদিয়ে ছাড়ে। এরপর সেখানে ইয়ং এর ম্যানেজার আসে, আর এই ম্যানেজারের নাম হচ্ছে লি, যার কাজই হচ্ছে ইয়ং যে উল্টাপাল্টা কাজ করে বা যে অকামগুলো করে সেগুলো সে ধামাচাপা দেয়, যাতে করে তার কেরিয়ারে তার কোনো দাগ না থাকে। যাই হোক, এরপর লি ইয়ংকে বলে, আজ তোমাকে একটা হাসপাতালে যেতে হবে, সেখানে ছোট্ট বাচ্চাদের গল্প শোনাতে হবে। এদিকে আমরা কিমকে দেখতে পাই। সে একটা মানসিক হাসপাতালে হেলথ কেয়ারের কাজ করত, মানে নার্সরা যেরকম রোগীদের সেবা করে ঠিক সেরকমই। আর সে খুব ভালোভাবে সেই মানসিক রোগীদের সঙ্গে মিশতে পারত। এরপর আমরা ইয়ংকে দেখতে পাই। সে গাড়িতে করে হাসপাতালে আসছিল। তখন তার ম্যানেজারের কাছে অন্য একটা হাসপাতাল থেকে নামজুরি নামের একটা মেয়ে কল করে। সে বলে ইয়ং এর বাবার অবস্থা অনেক খারাপ, তার চিকিৎসা করার জন্য ইয়ংকে একটা পেপারে সই করতে হবে।
তখন ইয়ং বলে আমি যেতে পারবো না, আমার বাবা আমার কাছে অনেক আগে মারা গেছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি সে তার বাবাকে পছন্দ করতো না। তো কি কারণে পছন্দ করতো না সেটা আমরা পরেই জানতে পারবো। এরপর আমরা সাংতেকে দেখতে পাই, সে অনেক ভালো ড্রয়িং করতো আর সে ইয়ং এর অনেক বড় ফ্যান ছিল। আর এর কারণ তো আমরা জানি, সে বড় হলেও তার ব্রেন বাচ্চাদের মতো, এজন্য সে বাচ্চাদের বই পড়তো। আর অন্যান্য বাচ্চাদের মতো সেও ইয়ংকে পছন্দ করত। কিম তাকে কল করে এবং বলে আজকে আমাদের হসপিটালে তোমার প্রিয় ইয়ং আসবে, আমি তার কাছ থেকে তোমার জন্য অটোগ্রাফ নিয়ে নেব। এরপর আমরা ইয়ংকে দেখতে পাই, সে হাসপাতালে পৌঁছে গেছে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থেকে সে সিগারেট খাচ্ছিল। তখন সেখানে কিম আসে এবং বলে এখানে সিগারেট খাওয়া যাবে না, কিন্তু ইয়ং এর সেদিকে খেয়াল নেই, সে কিমের দিকেই তাকিয়ে থাকে। এরপর সে তার সিগারেটটা কিমের কপের মধ্যে ফেলে দেয় এবং অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়, মানে কিমকে সে পাত্তাই দেয় না। এরপর দেখা যায় ইয়ং বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছিল, কিন্তু এক মেন্টাল পেশেন্ট তার ঘর থেকে বেরিয়ে আসে এবং হট্টগোল শুরু করে দেয়, যার কারণে সেখানে একটা অস্থিতিকর পরিবেশ তৈরি হয়। আর এর জন্য ইয়ং এর গল্পের প্রোগ্রাম সেখানে শেষ করতে হয়। একটু পর সেই মেন্টাল পেশেন্ট তার ছোট্ট মেয়েকে খুঁজে পায়, সে তার মেয়েকে মারার চেষ্টা করে। তখন ইয়ং এটা দেখে ফেলে এবং সেই মেন্টাল পেশেন্টকে আটকাতে গেলে সেই মেন্টাল পেশেন্ট ইয়ংকে আক্রমণ করে এবং তাকে গলা টিপে মারার চেষ্টা করে। তখনই ইয়ং এর তার ছোটবেলার কথা মনে পড়ে। সেখানে দেখা যায় ইয়ং এর বাবাও ঠিক এভাবেই তাকে মারার চেষ্টা করত। ইয়ং এর অবস্থা সেখানে অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তখনই সেখানে কিম চলে আসে এবং ইয়ংকে বাঁচিয়ে নেয়। কিন্তু ইয়ং এর সেখানে তার বাবার কথা মনে পড়ে যায় এবং সে অনেকটা রেগে যায়, যার জন্য সে সেই মেন্টাল পেশেন্টকে মারার চেষ্টা করে। তখন কিম তাকে আটকাতে গিয়ে নিজের হাতে আঘাত পায়। এটা দেখে ইয়ং তার হাতটা কাপড় দিয়ে বেঁধে দেয় এবং বলে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের মারা যাওয়াটাই ভালো, আর যারা সেই মানুষগুলোকে মারতে পারে তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে বলো আমি কোন ধরনের মানুষ? তখন কিম বলে তুমি একটা পাগল। এটা শুনে ইয়ং রেগে যাওয়ার বদলে হাসতে থাকে, মানে এই মেয়েটা কখন হাসে কখন রেগে যায় সে নিজেও জানে না, পুরো একটা মেন্টাল। এরপর দেখা যায় কিমকে তার বস কথা শোনাচ্ছিল, কেননা যে মেন্টাল পেশেন্ট বেরিয়ে এসে এত কিছু ঘটালো তার দায়িত্ব ছিল কিমের ওপর, যার ফলে পুরো দোষ কিমের ওপর পড়ে যায়, যার ফলে কিমের চাকরিটা চলে যায়। এদিকে লি ইয়ংকে বলতে থাকে তুমি আজকে যা করেছো এসব যদি মিডিয়াতে ছড়িয়ে যায় তাহলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। এটা শুনে ইয়ং নর্মালি বলে ওর মুখে টাকা ছুঁড়ে মারো, তাহলে ও চুপ করে যাবে, আর এটা তো তুমি নতুন করছো না, এর আগেও অনেকবার করেছো। রাতের বেলা কিম আর তার বন্ধু যিশু কথা বলছিল, সেখানে যিশু কিমের চাকরি যাওয়ার কথা শুনে চিন্তা করতে থাকে। তখন কিম বলে সমস্যা নেই, এমনিতেই আমার এই চাকরিটা ছাড়তে হতো, কেননা খুব তাড়াতাড়ি প্রজাপতিদের মৌসুম আসতে চলেছে, যার জন্য আমাদের অন্য শহরে যেতে হবে। আর এখানে আমরা জানতে পারি সাংতে প্রজাপতি দেখে ভয় পেত। কথা বলার এক পর্যায়ে কিমের মনে পড়ে যায় সে ইয়ং এর অটোগ্রাফ নিতে ভুলে গেছে, এজন্য তারা দুজন মিলে ইয়ং এর অটোগ্রাফ নকল করে। এরপর সে যখন সাংতেকে সেই অটোগ্রাফ দেখায় তখন সাংতে খুব সহজেই বুঝতে পারে এটা নকল। এরপর আমরা নামজুরিকে দেখতে পাই, সে ইয়ং এর কাছে এসেছিল তার কাছ থেকে সাইন নেওয়ার জন্য, যাতে করে তার বাবার চিকিৎসা করা যায়। সেখানে আমরা এটাও জানতে পারি তারা দুজন একসময় ভালো বন্ধু ছিল। এর পরের দিন কিম ইয়ং এর কাছে যায়, তখন ইয়ং মনে করে কিম হয়তো সেই দিনের ঘটনার কথা কাউকে না বলার জন্য টাকা নিতে এসেছিল, কিন্তু আমরা তো জানি কিম সেখানে এসেছিল অটোগ্রাফ নেওয়ার জন্য। ইয়ং তাকে টাকার কথা বললে কিম বলে সেখানে টাকা নেওয়ার জন্য সে আসেনি, সে তো তার সঙ্গে দেখা করার জন্য এসেছে। তার চোখ দেখলে কেন জানি কিমের তার প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যায়। তখন আমরা জানতে পারি গল্পের শুরুতে যে অ্যানিমেটেড স্টোরিটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা আসলে কিম এবং ইয়ং এর ছোটবেলার গল্প ছিল। যাই হোক, এরপরে সেখানে লি এবং ইয়ং এর সেক্রেটারি ম্যারি আসে। ম্যারি কিমকে বলে তুমি কি ইয়ং এর অটোগ্রাফ নিয়েছো? একথা শুনে ইয়ং কিমকে দেখিয়ে দেখিয়ে অটোগ্রাফ দেয়, মানে সে কিমকে জ্বালানোর চেষ্টা করে। তখন কিম অ্যাটিটিউড নিয়ে বলে আমি তোমার অটোগ্রাফ নিতে চাই না, এটা আমি অন্য কারোর জন্য নিচ্ছি। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে আসে এবং এরপর আমরা দেখতে পাই ব্যালকনি থেকে কিমকে ইয়ং দেখছিল এবং সে মনে মনে বলতে থাকে তোমাকে আমার ভালো লেগেছে, যে করি হোক আমি তোমাকে আমার করে নেব। এরপর কিম গাড়িতে ওঠে, তখন সে ইয়ং এর অটোগ্রাফ দেখছিল। সে দেখতে পায় ইয়ং তাকে কোনো অটোগ্রাফ দেয়নি, বরং অটোগ্রাফের বদলে সে তাকে তার নতুন বইয়ের লঞ্চিং ইভেন্টে ইনভাইট করেছে, আর সেখানে সে চাইলে ইয়ং এর সঙ্গে ছবি তুলতেও পারবে। যেটা জানতে পেরে সাংতে অনেক খুশি হয়ে যায়, কারণ তার অনেক দিনের স্বপ্ন ছিল সে ইয়ং এর সঙ্গে ছবি তুলবে। কিন্তু কিমের এইসব কিছু ভালো লাগছিল না, সে ইয়ং এর সঙ্গে আর দেখা করতে চাইছিল না। এজন্য সে তার বন্ধু যিশুকে কল করে এবং বলে আগামীকাল সাংতেকে নিয়ে ইয়ং এর ইভেন্টে যেতে, যাতে করে তাকে আর সেখানে যেতে না হয়। রাতের বেলা কিম এবং নামজুরি কথা বলছিল, আর এখানে আমরা জানতে পারি কিম এবং নামজুরি ছোটবেলার বন্ধু। সেখানে নামজুরি বলে আমি একটা হাসপাতালের কথা জানি যেখানে তুমি একটা কাজ পেতে পারো। তখন ইয়ং বলে সেটা কোথায়? নামজুরি বলে তোমার হোম টাউনে, যেখানে তুমি আগে থাকতে। তখন আমাদের কিমের ছোটবেলা দেখানো হয়, দেখা যায় কিমের মাকে কেউ একজন মেরে ফেলেছে। তখন পুলিশরা তাদের কাছ থেকে জানতে চাইলে সাংতে বলে তার মাকে কতগুলো প্রজাপতি মেরে ফেলেছে, আর এরপর থেকেই সাংতে প্রজাপতিদের ভয় পেত। সেখানে তাদের আর কোনো আত্মীয় ছিল না।
এজন্য পুলিশরা ঠিক করে কিমকে একটা অনাথ আশ্রমে এবং সাং থেকে একটা মেন্টাল অ্যাসাইলামে পাঠাবে। কিম এটা জানতে পেরে সাং থেকে নিয়ে সেই শহর থেকে পালিয়ে আসে, যাতে করে তারা দুজন একসঙ্গে থাকতে পারে। সে তার ভাইকে কোনোভাবে একা ছাড়তে চাইছিল না। আর এটাই ছিল তাদের অতীতের কাহিনী। সিন আবার বর্তমানে আসে। নামজুরি বলে সেখানে তুমি আমাদের বাড়িতেই থাকতে পারবে। এখানে আমরা জানতে পারি নামজুরি অনেক আগে থেকেই কিমকে পছন্দ করত, কিন্তু কখনোই তাকে বলতে পারেনি। পরের দিন কিম যিশুকে কল করে, কিন্তু সে রাতের বেলা অনেক ড্রিঙ্ক করেছিল, যার ফলে সে এখনো অজ্ঞান হওয়ার মতো ঘুমাচ্ছিল, যার জন্য বাধ্য হয়ে কিমকেই সাং থেকে নিয়ে সেই ইভেন্টে যেতে হয়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর কিমের কাছে কেউ একজন কল করে, এজন্য সে বাইরে আসে কথা বলার জন্য। এদিকে সাংতে সেখানে একটা বাচ্চাকে দেখতে পায় যে কিনা ডাইনোসরের মতো ড্রেস পরেছিল। সাংতে ডাইনোসর অনেক পছন্দ করত, এজন্য সে বাচ্চাটির কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করে। বাচ্চাটি সাংতের এরকম আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায় এবং কান্না শুরু করে দেয়। তখন বাচ্চাটির বাবা সাংতেকে মারতে থাকে। সাংতে চিল্লিয়ে তার ভাইকে ডাকতে থাকে। কিম সঙ্গে সঙ্গে সাংতের কাছে এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে ইয়ং চলে আসে এবং সেই বাচ্চাটির বাবাকে বলে সাংতের কাছে ক্ষমা চাইতে, কিন্তু বাচ্চাটির বাবা এতে রাজি হয় না, যার ফলে ইয়ং সবার সামনে বাচ্চাটির বাবার চুল ধরে টানতে থাকে, যেটা দেখে সেখানে থাকা সকলেই অবাক হয়ে যায়। এদিকে ততক্ষণে সাংতে একটা রুমে লুকিয়ে পড়েছে, কেননা সে এইসবে অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিম এবং ইয়ং তার জন্য বাইরে অপেক্ষা করছিল। সেখানে ইয়ং কিমকে পড়ানোর চেষ্টা করে, কিন্তু কিম এতে বিরক্ত হচ্ছিল। তখন সেখানে একটা লোক আসে, সে ইয়ং এর মাকে নিয়ে আজে বাজে কথা বলে এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন ইয়ং তার পিছু নিতে চাইলে কিম তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ংকে আর কারো কথা শুনবে, সে লোকটাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু তারপরও তার রাগ কমছিল না। তখন কিম তার কাছে আসে এবং পিছন থেকে তার হাত দুটো ক্রোসের মতো করতে বলে এবং বলে এটা বাটারফ্লাই ব্যায়াম, এখন তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও, তাহলে তোমার রাগ কমে যাবে। তখন ইয়ং বলে তুমি আমার পার্সোনাল কেয়ারটেকার হয়ে যাও, তাহলে আমার আর কখনোই রাগ হবে না। কিন্তু কিম ইয়ং এর কথায় রাজি হয় না। এদিকে দেখা যায় ইভেন্টে ইয়ং যা কিছু করেছিল মিডিয়াতে তা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। সকলে ইয়ংকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। এজন্য লি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার কোম্পানির ইয়ং এর জন্যই চলছিল। লি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ং তার কোনো কথাই কানে দেয় না। এদিকে দেখা যায় কিম তার ভাইকে নিয়ে বাড়িতে যায়। সেখানে সে সাং থেকে বুঝিয়ে তাদের অন্য শহরে যাওয়ার বিষয়ে রাজি করে ফেলে, আর এ কথা সে রামজুরিকেও জানিয়ে দেয়। এদিকে দেখা যায় এ কথা আবার ইয়ংও জানতে পারে, এজন্য সে নিজেও সেই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এরকম একটা অবস্থায় এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়ে যায়। আর দ্বিতীয় পর্ব আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই কিছুদিনের মধ্যে ইয়ং যেভাবে কিমকে জ্বালাতে শুরু করেছে, এরপর সে আরো নতুন কি করে এবং শেষ পর্যন্ত কিম কি ইয়ংকে পছন্দ করে সেটা আমরা জানতে পারবো পরের ভিডিওতে। পরের পর্ব আরো বেশি মজাদার হতে চলেছে। আশা করছি এই ড্রামাটা তোমাদের ভালো লাগছে। তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনই করে ফেলো, তাহলে দ্বিতীয় পার্ট আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।